মায়ার রাতটা কোনো রকমে চেয়ারে বসে কাটিয়ে দেয়। রুবেল ওর সাথে ছিল, তবে ও খুব ভোরে উঠে চলে যায়। কসিংয়ে রুবেলের আজ একটা পরীক্ষা আছে, সামনে ওর এইচএসসি পরীক্ষা। সে কারণে মায়াও চায়নি রুবেল হাসপাতালে থাকুক। ও তো সামলে নিতে পারছে, বরং আজ ওকে বনানী চলে যেতে হবে। আগামীকাল দাদিকে হাসপাতালে ভর্তি করাতে হবে। সেকেন্ড কেমোটা কাল দেওয়ার কথা। মায়া ক্যান্টিনে গিয়ে নাস্তা করে ক্যাবিনের জন্য কথা বলতে অফিস রুমে যায়। সেখানে একটা সেমি ক্যাবিন ইরার জন্য নিয়ে নেয়। ভাড়াটা মায়ের জন্য ঠিক আছে, আসলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। আবির যতই বলুক চিকিৎসার সব খরচ ও বহন করবে, কিন্তু মায়ের কারো কাছে হাত পেতে সাহায্য নিতে লজ্জা লাগে। জীবনে চলার পথে ওকে অনেকেই সাহায্য করতে চেয়েছে, তার বেশিরভাগই ওর অফিসের বস। সাহায্যের হাত ঠিকই বাড়িয়ে দিয়েছে, কিন্তু পরক্ষণেই ওদের চোখে মায়া লালসার দৃষ্টি দেখেছে। সবে তখন গ্রাজুয়েশন শেষ করেছে, পরিবারের হাল ধরার জন্য হন্য হয়ে চাকরি খুঁজেছে। তখনই এসব নোংরা মনের মানুষের সাথে ওর পরিচয় ঘটে। নারী যত শিক্ষিত হোক, কিছু মানুষ আছে নারীদেরকে ভোগের সামগ্রী মনে করে। মায়া সত্যি আর ওদের সাথে পারছিল না, সে কারণে এভাবে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কেবিন ঠিক করে সিস্টারদের সাথে নির্দিষ্ট কেবিনে চলে যায়। ওরা বেড কভার বিছিয়ে দেয়, বালিশের কভার চেঞ্জ করে দেয়, রুমটা পরিপাটি করে গুছিয়ে দেয়। পাশে একটা ডিভান রাখা আছে। একটু পরেই হুইল চেয়ারে করে ইরাকে আনা হয়। রুমে এসে ইরা একাই হুইল চেয়ার থেকে নেমে ওর বেডে শুয়ে পড়ে। ইরাকে দেখে মায়ের ভীষণ খারাপ লাগে। কি সুন্দর ফুটফুটে বোনটার চেহারা আজ কেমন বিবর্ণ হয়ে গিয়েছে। কণ্ঠের হাড়গুলো ভালোই ফুটে উঠেছে, চোয়ালের মাংস ঝলে গিয়েছে, চোখগুলো কোঠরে ঢুকে আছে, ঠোঁটটা পাংশুটে হয়ে আছে। না বুঝে কত বড় ভুল ইরা করেছে, আজ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। জীবনে কেউ দেখে শেখে, আর কেউ ঠকে শেখে। ঠকে শিখলে জীবনে অনেক বড় মাসুল গুনতে হয়। ইরার ক্ষেত্রে সেটাই ঘটেছে। সিস্টাররা ওদের সব আনুষ্ঠানিকতা সেরে চলে গেলেন। মায়া একটা চেয়ার নিয়ে ইরার মাথার পাশে বসে জিজ্ঞাসা করল, এখন বল, তুই কেন জাওয়াদের সংসার করবি না? আর জাওয়াদ কেন উধাও হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা নিজেকে সামলে নিয়ে কথাগুলো একটু গুছিয়ে নিয়ে বলল, আধা পরে 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করে জাওয়াদরা থাকতো। আমাকে নিয়ে যাওয়ার পর স্টোর রুমে আমাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই রুমটা গুদাম ঘরের মতো। একটা খুব ছোট্ট ভেনিটেশন আছে, তাও মানিয়ে নিলাম এই কারণে যে ভালোবাসার মানুষটাকে নিজের করতে পেরেছি। যেদিন ও বাড়িতে গিয়েছে সেই দিন থেকে আমার কাজে হাত দিতে হয়। অথচ জাওয়াদ আমার কাছে এমন ভাব দেখাতো ও খুব বড় লোকের ছেলে। বিয়ের দিন বলল ওদের সংসার নাকি টানাটানি সংসার। আমার তখন ওকে বিয়ে না করে উপায় ছিল না। উত্তেজনার বশে করা একটা ভুলে আমার জীবনের চরম ক্ষতি হয়ে গেল। আমি তখন কনসিভ করে ফেললাম। আপু, তুমি সত্যি কথাই সেদিন বলেছ। যেই ছেলে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চায় সে কোনোদিনও ভালো চরিত্রবান পুরুষ হতে পারে না, যা আমি বিয়ের পর কঠিনভাবে উপলব্ধি করেছি। সংসারের সব কাজকর্ম আমাকেই করতে হতো, কারণ জাওয়াদ তো কোনো ইনকাম করেই না। অপরদিকে আমার যা কিছুই করতো না, কারণ তার স্বামীর টাকায় বলতে গেলে পুরো সংসার চলে। শ্বশুরের পেনশনের টাকায় ওনার ওষুধপত্র, শাশুড়ির হাত খরচ আর জাওয়াদের পড়াশোনার খরচ চলতো। এভাবে বিয়ে করাতে আমার শ্বশুর পড়াশোনার খরচ বন্ধ করে দেয়। পড়াশোনা বন্ধ হওয়াতে জাওয়াদের রাগ সব বহিঃপ্রকাশ করতো আমার উপর। সারাক্ষণ আমার সাথে খিটমিট করতো। ফলে বাধ্য হয়ে আমি তোমার কাছে হুন্ডার জন্য টাকা ধার চাই। জাওয়াদও উবার চালাতে রাজি হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে জাওয়াদ হুন্ডা কিনে নেয়। মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে এতগুলো টাকা দিয়ে ও কি করেছে? সংসারে মাঝে মাঝে বাজার করতো আর বন্ধুদের নিয়ে মজ মস্তি করে সব টাকা উড়িয়ে দিয়েছে। আমি মাঝে মাঝে ওকে বাইক কেনার জন্য প্রেশার দিতাম। তখন আবার আমাকে বড় মুখ করে বলতো, তোমার বোনের টাকা আমি সময় মতো শোধ করে দিব। কারো টাকা মেরে খাওয়ার অভ্যাস আমার নাই। যদিও শ্বশুরবাড়ি থেকে আমি সোনার আংটি, ঘড়ি, চেইন, ফার্নিচার কিছুই পাইনি,
বরং তোমার বোন জায়গা মতো কায়দা করে তোমাকে আমার কাঁধে তুলে দিয়েছে। আমিও রেগে গিয়ে বলতাম, আমার বোন তুলে দেয়নি, বরং তুমি কর্মের ফল ভোগ করছো। সেদিন রাতে আমাদের দুজনের মাঝে অনেক তর্ক হয়। চিৎকার চেঁচামেচি শুনে আমার শাশুড়ি মা আমার ঘরে আসেন। যখন জানতে পারে তুমি ব্যবসা করার জন্য ওকে কিছু টাকা ধার দিয়েছ, তখন আমার শাশুড়ি মা আগুনে ঘি ঢালার মতো বললেন, কিসের টাকা শোধ দিবি তুই? জামাই হিসেবে এই টাকা তোর প্রাপ্তি। আগুনে ঘি ঢালার মতো আমার শাশুড়ি মা বললেন, আর কি, এমনিতেই জাওয়াত নাচুনে বুড়ি, তার উপরে শাশুড়ি মা দিলেন ঢোলে বাড়ি। ওদিকে আমার যা বলে বাসায় টিভি, ফ্রিজ, ক্লোজেট, খাট, আলমারি, সোফা সেট সব ওর বাবা বাড়ি থেকেই দিয়েছে। আমার বাবা মা জাওয়াতকে ঠকিয়ে আমাকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কেমন রাগ হয় বলো? তারপর দাঁতের দাঁত চেপে হজম করতে লাগলাম। এদিকে আমাকে নিয়ে নিয়ম কত ডাক্তার দেখানোই হচ্ছে না। তোমার টাকাটা পেয়ে আমাকে 2-3 বার ডাক্তার দেখিয়েছে। এতে আমার শাশুড়ি মা রেগে গিয়ে বললেন, তোর না ইনকাম, তারপরও এতবার ডাক্তার দেখানোর রস আসে কোথা থেকে? আমি ডাক্তার না দেখে 2 মেয়ে ছেলে পয়দা করলাম। এতে আবার আমার বড় যা ফোপর দালালি করে আমার শাশুড়িকে বলে, মা, আপনার মনে আছে আমি বেবি কনসেপ্ট করার পর থেকে আমার বাবা মায়ের কাছেই ছিলাম। ওনারাই তো আমার সব খরচ বহন করতেন। তার বলতে আমার সব মনে আছে মা। তোমার বাবা মায়ের মতো অত আক্কেল বুদ্ধি আবার সবার থাকে না। এভাবে প্রতিনিয়ত কথার খোঁচায় আমার ভেতর ভারী ছাঁচড়া হতে থাকে। ইরার কথাগুলো শুনে মায়ের ভীষণ কষ্ট হয়। আহারে, ইরাটা এইটুকু বয়সে কত কঠিন সময় পার করেছে। ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে মায়া বলল, তুই আমায় জানাসনি কেন? কোন মুখে জানাবো? জাওয়াতকে তো আমি পছন্দ করে বিয়ে করেছি। তারপরেও আমাকে তোর জানানো উচিত ছিল। এখন বল, বাচ্চাটা কিভাবে মিসক্যারেজ হলো? তোমাকে যে কিভাবে বলি? এখন আর কোনো কথা গোপন করা তো ঠিক হবে না, সব খুলে বল আমায়। ইরা উতি উতি করতে করতে একসময় বলেই ফেলে, আপু, জাওয়াত তোমাকে কক্সবাজারে তোমার বসের সাথে ঘুরতে দেখেছে। এই কথা তুমি আম্মুর কাছে শুনেছো নিশ্চয়ই। কিন্তু ও তোমাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল, সেটা আমি আম্মাকে বলিনি। সেদিন আমার মিসক্যারেজ হয়, সেদিন আমি ওকে বললাম, তুমি আমার বোনের টাকাটা 9-6 করে উড়িয়ে দিলে, তবু হুন্ডাটা কিনলে না। ওর সাথে সাথেই আমাকে বলে, শরীর বেচা টাকা দিয়ে ব্যবসা করলে সে টাকা হালাল হবে না। এই জঘন্য নোংরা কথাটা শুনে আমার মাথার ছাতিটা গরম হয়ে গেল। ও তখন খাটের কোনায় বসেছিল আর আমি ওর সামনে দাঁড়িয়েছিলাম। রাগ সামলাতে না পেরে ওর গালে কষে থাপ্পড় লাগিয়ে বলি, আর কখনো যেন আমার নিষ্পাপ বোনের চরিত্রে কলঙ্ক লাগাতে না দেখি। সবাইকে নিজের পাল্লায় নেবো না। জাওয়াত খাটে বসা অবস্থায় আমার পেটে চড়ে একটা লাথি মেরে বলে, চোরের মায়ের আবার বড় গলা! শালাই, তোর কি ধারণা আমি আন্দাজেই কথা বলেছি? আন্দাজে বলিনি, সমস্ত খোঁজ খবর নিয়ে বলছি। আমি রিসিপশনে গিয়ে খোঁজ নিয়ে জেনেছি তোর বোন তার বসের সাথে স্বামী স্ত্রী পরিচয় একই রুমে উঠছে। এ কথা বলে ইরা হু হু করে কেঁদে উঠে বলল, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। ওই শয়তানটা তখন বলে, জানতাম তুই এই কথা বলবি, সে কারণে ছবি তুলে আনতে চেয়েছিলাম। হোটেল কর্তৃপক্ষ বলেছে এটা ওদের নিয়মে নেই। এদিকে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, সাথে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। চিন্তা করো আপু, ওর কত বড় সাহস! টাকা ফেরত দিতে বলায় তোমার চরিত্রে কালি লাগিয়ে দ্বিধা করলো না ওই জানোয়ারটা। মায়ার ফোনটা বেজে উঠল। আবির ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলল, আজ তোমাকে আনতে কখন গাড়ি পাঠাবো? ইরার কথাগুলো শুনে মায়ার অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। ফোনটা নিয়ে কেবিনের বাইরে এসে বলল, তোমার যখন ইচ্ছা তখন পাঠিয়ে দিও। মায়ার গলা শুনে আবির ব্যস্ত হয়ে বলল, তুমি ঠিক আছো মায়াবতী? মায়া নিজেকে আর ধরে রাখতে পারে না, ঝরঝর করে কেঁদে ফেলল। আবির বুঝে পায় না মায়ার এই রকম কান্নার কারণ। তারপরে ওর মনে হয় মায়া হয়তো ওর অসুস্থ বোনকে রেখে আসতে চাইছে না, সে কারণেই বলল, ঠিক আছে, তুমি আরো 2 দিন থাকতে চাইলে থাকতে পারো, আমি এদিকটা সামলে নেব। মায়া ততক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, সমস্যা নেই, এরা এখন অনেকটাই সুস্থ। সন্ধ্যার দিকে পাঠিয়ে দিও। আবির কথা বাড়ায় না, মায়াকে একটু সামলে ওঠার সুযোগ দিতে ফোনটা রেখে দেয়। মায়া
বাইরে চেয়ারটায় অসহায়ের মতো বসে পড়ে। এই মুহূর্তে সে সম্পূর্ণ একা থাকতে চায়। যে মান সম্মানের বজায় রাখার জন্য লড়াই করলো, তার ওপর এত বড় আঘাত আসবে ও ভাবতে পারেনি। ইরার মুখে ওই কথাগুলো শোনার পর ওর দুই কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। ডিসেম্বর মাসেও ওর শরীরটা ঘেমে উঠল। মায়ার মতো মেয়েদের ভেঙে পড়লে তো চলবে না, তারা হোঁচট খেয়ে পড়ে যাবে, আবারও উঠে দাঁড়াবে। মায়াও বেশিক্ষণ কষ্টের ভার বেয়ে বেড়াতে পারল না। বাড়িতে ফোন দিয়ে ওর মা নয়তো রুবেলকে আসতে বলে দেয়। ওকে আজও বাড়িতে যেতেই হবে, কাল জান্নাতুন্নেসাকে কেমো দিতে হবে। জীবনে যা কিছুই ঘটুক, দায়িত্ব অবহেলা করার মতো মেয়ে মায়া নয়। সন্ধ্যায় আবির নিজে গাড়ি ড্রাইভ করে চলে আসে। ফোনে মায়াকে ওভাবে কাঁদতে দেখে দিনটা ওর ভালো যায়নি। শুধু মনে হয়েছে কখন মায়াকে আনতে যাবে। হাসপাতালে পৌঁছে মায়াকে ফোন দেয়। মায়া সবার কাছে বিদায় নিয়ে বের হবার সময় ওর মা বলল, এই রাতে তুই একা একা মানিকগঞ্জ কিভাবে যাবি? রুবেলকে সাথে নিয়ে যা। সাথে সাথেই রুবেল বলল, কাল আমার কোচিং নেই, আর কলেজেও এখন তেমন একটা ক্লাস হয় না, সামনে টেস্ট পরীক্ষা, আমি তোমার সাথে গিয়ে কাল চলে আসব। মায়া ব্যতি ব্যস্ত হয়ে বলল, কাউকে আমার সাথে যেতে হবে না, অফিসে গাড়ি আছে, সুতরাং সমস্যা নেই। আর রুবেলের এদিকে ইরার কাছে থাকাটা জরুরি। ইরা মায়াকে বলল, আপু সাবধানে যেও, আয়াতুল কুরসি পড়ে নিও। মায়া সবার কাছে বিদায় নিয়ে গাড়ির কাছে আসতেই আবির দরজা খুলে দেয়। মায়া ড্রাইভিং সিটের পাশের সিটে বসে, সিট বেল্টটা লাগিয়ে নেয়। আবির আর চোখে মায়াকে দেখে। মায়ার মলিন মুখটা দেখে ওর খুব খারাপ লাগলো। গাড়ি স্টার্ট দেয়। বনানীর পথে প্রাদোটা ছুটে চলে। জ্যামে একসময় গাড়ি থেমে যায়। মায়া হাত দুটো কোলের ওপর রেখে দৃষ্টিটা বাইরে মেলে ধরে। আবির একসময় মায়ার হাতের ওপর হাত রাখে। আজ আর মায়া হাত সরিয়ে নেয় না, বরং আবির ওর হাতটা শক্ত করে চেপে ধরে। আবির ফিসফিস করে বলল, আমি আছি তো তোমার পাশে মায়াবতী। গাড়ির ক্যাসেট প্লেয়ারে বাজছে, ও কাজল কালো দুটি চোখে, সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলো, আর আসে না কথা মুখে। বাসায় ফিরে মায়া দাদির রুমে যায়। উনি বিছানায় চোখ বুজে শুয়ে আছেন, টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছেন। মায়ার মনে হলো বহুদিন পর জান্নাতুন্নেসাকে দেখতে পেল, অথচ মাত্র দুদিন ওনার সাথে দেখা হয়নি। এই দুদিনেই উনি যেন অনেকটা শুকিয়ে গেছেন। মায়া আলতো করে ওনার কপালে হাত রাখে। চোখে খুলে মায়াকে দেখে জান্নাতুন্নেসার চোখ দুটো আনন্দে ঝলমল করে ওঠেন। বিছানা থেকে উঠে বসার চেষ্টা করছেন। মায়া ওনাকে ধরে বসালো। এরপর মায়ার দিকে তাকিয়ে বললেন, বাবা মায়ের সাথে দূরত্বটা এখন কি কমেছে? মায়া মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিছুটা। মায়ার বাবা মা এই বিয়ে সম্পর্কে না জানার কারণে জান্নাতুন্নেসাকে বলা হয়েছে ওর বাবা মা এই বিয়েটা মেনে নেয়নি। মায়া জোর করেই আবিরকে বিয়ে করে চলে এসেছে। জান্নাতুন্নেসা মায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, একদিন সব ঠিক হয়ে যাবে, তবে তোমার বাবা মাকে আমার দেখার খুব ইচ্ছা। এরকম একটা রত্ন যারা জন্ম দিয়েছেন তাদের সাথে পরিচয় হওয়া তো দরকার। মায়া একটু আড়ষ্ট হয়ে বলল, আপনি আমাকে একটু বেশি ভালোবাসেন দাদিমা। যাক, সেই হিসাব এখন করতে হবে না। 2 দিন তুমি ছিলে না, তোমার স্বামী বিরহে কাতর হয়ে আছে। আমি আর সামলাতে পারবো না, এমনিতেই আমার জীবন চাই চাই অবস্থা। তুমি ওর কাছে যাও। মায়ার এ রুম থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে মানুষটার আয়ু ফুরিয়ে এসেছে। চেহারাটা বড্ড ফ্যাকাশে লাগছে। মায়া জান্নাতুন্নেসার দিকে তাকিয়ে বলল, আমাকে এই ঘর থেকে ঠেলে পাঠিয়ে দিচ্ছেন কেন? এই 2 দিন আপনি আমায় মিস করেননি? করিনি এ কথা বললে মিথ্যা বলা হবে। তোমাকে মিস না করে উপায় আছে? সবাইকে তুমি মায়ার ডোরে বেঁধে ফেলেছ। আমার সাথে পরে এসে গল্প করতে পারবে। এখন আমার নাতিটাকে একটু সময় দাও। অনিচ্ছা সত্ত্বেও মায়া ওই রুম থেকে বের হলো। আবিরের মুখোমুখি হতে ওর একটু লজ্জা লাগছে। আবার এদিকে এই বিয়ের ব্যাপারটায় সুরাহা হওয়া প্রয়োজন। মানুষ ওকে নিয়ে নানা কথা বলছে। ধীর পায়ে মায়া সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে আসে। আবির ততক্ষণে নিজের পোশাক বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে। মায়াকে দেখে আবিরের মনে হলো ও বড্ড ক্লান্ত। সেই কারণে ওকে বলল,
তুমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ফেলো। 2 দিন হাসপাতালে একই ড্রেসে ছিলে, ঘুম হয়নি, বিশ্রামও হয়নি, সাথে ছিল মানসিক চাপ। এটার হাজব্যান্ড কি পরে এসেছিল? না, ওর বিরুদ্ধে তাহলে লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত। এরা পরিপূর্ণ সুস্থ হবার পরে একটা সিদ্ধান্তে আসা যাবে। মায়া আসলে কিছুই ভাবতে পারছে না। পারিপার্শ্বিক চাপে পুরো মাথাটা হ্যাং হয়ে আছে। ও ক্লোসেটে থেকে একটা কাপ্তান বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। হাত ধুয়ে ফ্রেশ হয়ে ঘরে আসতেই দেখে লাইলি দুধ চা সাথে পাকোড়া দিয়ে গেছে। আবির ওকে বলল, এদিকে আসো, আগে গরম গরম চা আর পাকোড়া খাও, দেখবে ভাল লাগবে। মায়া আবিরের পাশে বসল। আসলে ডিভানের এক পাশে আবির আর অন্য পাশে মায়া বসেছে। আবির মায়ার হাতে চায়ের কাপটা তুলে দিয়ে পাকোড়ার প্লেট এগিয়ে দেয়। আবিরের নিঃশ্বাসের শব্দ মায়ার কানে বাজে। পুরুষালী একটা সুবাস মায়ার নাকে এসে লাগছে। মায়ার খারাপ লাগছে না, অথচ এখানে আসার আগে রুবেল আর নোবেলকে ওদের গায়ের গন্ধ নিয়ে কত বকাঝকা করেছে। আজ আবিরের গায়ের গন্ধ ওর খারাপ লাগছে না, বরং কেমন একটা মাদকতা মিশে আছে। আবিরের সঙ্গটাও উপভোগ করছে, ওর কাছাকাছি থাকতে মন চাইছে। অথচ অর্ণব ওকে ভালোবেসেছিল, কিন্তু সেদিন মায়ার ওর ডাকে সাড়া দিতে ইচ্ছে হয়নি। মায়া নিজেই যেন নিজের পরিবর্তনে অবাক হচ্ছে। মায়া আবিরের দিকে না তাকিয়ে বুঝতে পারছে ও অপলক মায়ের দিকেই তাকিয়ে আছে। মায়া খুব বিব্রত বোধ করছে, সে কারণে আবিরকে বলল, রাতে ডিনার দিতে বলবো? দেয়ালে টাঙ্গানো ঘড়ির দিকে তাকিয়ে আবির বলল, রাত 10টা বাজে, দুলাল মেয়েকে ডিনার দিতে বলো। মায়া উঠে দরজার কাছে যেতেই আবির বলল, তুমি যাচ্ছ কেন? কলিং বেলে বাজালে ওরা আসবে। মায়া আর যেতে পারল না। বেলটা বাজিয়ে নিজের জায়গায় এসে বসল। একটু পরেই দরজা নক করার শব্দ হয়। আবির ভেতরে আসতে বলে। লাইলি ভেতরে আসতেই মায়া ওর দিকে তাকিয়ে বলল, দুলালকে টেবিলে খাবার দিতে বলো। লাইলি চলে যাবার পর আবির আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আজ ফকফকে জ্যোৎস্না উঠেছে, যদিও পূর্ণিমা 2 দিন পরে, তবে আকাশ পরিষ্কার থাকে, চাঁদের আলো যেন ঠিক বের হচ্ছে। ডিনার করে আমরা ছাদে বসে কিছুক্ষণ সময় কাটালে কেমন হয়? মায়ার খুব ক্লান্ত লাগছে, এদিকে আবার আবিরের সঙ্গটা ভালো লাগছে। সে কারণে আর অমত করল না। জিন্নাতুন্নেসা সহ ওরা 3 জন রাতে খাবার খেয়ে নিল। জিন্নাতুন্নেসা বেশি খেতে পারলেন না। অল্প একটু ভাত, কাঁচা কলা আর শিং মাছের ঝোলের তরকারি দিয়ে ভালো করে ভাত মাখিয়ে খেয়ে নিলেন। এরপর নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়লেন। মায়া খেয়াল করল ওনার হাঁটাতেও জড়তা এসেছে। আস্তে আস্তে হেঁটে গেলেন। মায়া ভাত খেয়ে আগেই ছাদে উঠে গেল। ছাদে পেতে রাখা স্টিলের চেয়ারটায় বসে মায়া ফুলের গাছগুলোর দিকে তাকালো। একটা মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। আজ আবির ওর সাথে কি কথা বলবে, সেই ভাবনার অতলে ক্রমে হারিয়ে যাচ্ছে। আকাশে তখন চলছে জ্যোৎস্নার আলো আঁধারির খেলা। আবিরের পায়ের শব্দে মায়া পিছন ফিরে তাকায়। আবিরের হাতে 2 কাপ কফি। মায়া সেদিকে দৃষ্টি দিয়ে বলল, আমাকে বললেই হতো, তুমি নিজে আবার কষ্ট করে আনতে গেলে কেন? তোমাকে আবার কষ্ট করে নিচে নামতে হতো, সে কারণে আমি যেহেতু ছাদে আসবো তাই সাথে করে আনলাম। আবির মায়ার মুখোমুখি চেয়ারটায় বসল। ওর হাতে 1 কাপ কফি তুলে দিয়ে নিজের হাতে 1 কাপ তুলে নেয়। এরপর কফিতে চুমুক দিয়ে আবির বলল, মানুষের জীবনটা খুবই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনটাকে ভোগ করার জন্য আমরা কখনো ছলনার আশ্রয় নেই, কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করি, আবার কেউ চুরি করে, কিংবা ডাকাতি করে, আবার কেউ করে দুর্নীতি। শুধুমাত্র জীবনটাকে ভোগ করার জন্য মানুষ এত কিছু করে। তুমি হয়তো ভাবছো হঠাৎ আমি এই প্রসঙ্গে কথা কেন বলছি, কারণ আছে মায়াবতী। আমি এমন এক নারীর গর্ভে জন্মেছে, সে ছিল বিশ্বাসঘাতিনী। আচ্ছা, মানুষকে গুলি করলে কিংবা ছুরিকাঘাত করে মেরে ফেলা যায়, কিন্তু এসব না করে একটা মানুষকে মেরে ফেলা যায় যে কাজটা আমার মা করেছে। আমার বাবাকে অনেক খুন করেছে। আমি মানছি ওনার একজন ভালোবাসার মানুষ আছে, তাহলে সে আমার বাবাকে কেন বিয়ে করল? আমার এবং আমার বাবার জীবন নষ্ট করার কোনো অধিকার তাকে কে দিয়েছে? আর একটা ভুল আমি এতিমের মতো বড় হলাম। তোমাকে এই কথাগুলো বলার একটাই কারণ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি তোমার কোনো পছন্দের মানুষ থাকে, তুমি আমাকে নির্দ্বিধায় বলতে পারো, আমি তোমাকে কোনো বাধা দিব না। বুঝতেই তো পারছো, দাদিমার আয়ু ফুরিয়ে আসছে। দাদি চলে গেলে তোমাকে আমি মুক্ত করে দেব। তারপরও তোমাকে জোর নেই। তুমি নিজের মনকে জিজ্ঞেস করো,
আমাকে সে ভালোবেসছে কিনা। আবির কথাগুলো এক নাগাড়ে বলে মায়ার দিকে তাকালো। সত্যিকার অর্থে আবির চায় ওর কথাগুলো মায়ার অন্তরকে স্পর্শ করুক। মায়ের চোখ জোড়া জল করছে। আবিরের মনে হলো ওর কথাগুলো মায়ার অন্তরকে ছুঁয়েছে। মায়া ধীরে সুস্থে চেয়ার থেকে উঠে ছাদের কিনারায় গ্রিলের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, মিথ্যা বলবো না, আমাকে একজন পছন্দ করেছিল। আমার যে তাকে ভালো লাগতো না তা নয়, কিন্তু কেন যেন আমি তার ডাকে সাড়া দিতে পারিনি। ও আমার জীবন থেকে চলে গেছে, 4 বছর হয়ে গেল। এর মাঝে আর কারোর প্রতি আমার তীব্র আকর্ষণ বোধ তৈরি হয়নি। তবে তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হলো, কে যেন আমার মনে হয়েছিল কেন এরকম একটা মানুষ পাশে থাকলে মন্দ হয় না। তোমাকে যে ছেলেটা ভালোবেসেছিল তার সাথে কি তোমার এখনো যোগাযোগ আছে? না, তবে যোগাযোগ করার কখনোই ইচ্ছে হয়নি। মায়াবতী, আমার জীবনের সময় তোমার মতো সহজ স্বাভাবিক সরল ভঙ্গিতে চায়নি। সে কারণে এই জীবনে আমি প্রতারণা বিশ্বাসঘাতকতা আর নিতে পারবো না। সেজন্য তোমাকে এতগুলো কথা বললাম। মায়ার ভয় ওর নিজেকে নিয়ে নয়, আবিরকে নিয়ে। যদি আবির কখনো ওকে ছেড়ে চলে যায়, সেদিন ও নিজেকে সামলাবে কি করে? জীবনের সাথে লড়াই করতে করতে ও আজ বড় ক্লান্ত। আজ ওর মনে হয় ওর একজন শখের মানুষ থাকুক, যার বুকে মাথা রেখে ও রাতে নিশ্চিন্তে ঘুমাতে আর দিনের সময়গুলো পরম নির্ভরতায় কেটে যাবে। মায়ের চোখ জোড়া ভিজে ওঠে। কার্নিশে জমে থাকা অশ্রুগুলো মায়া আবিরের কাছে লুকাতে পারে না। আবির আলতো করে রক্তিম গালে পড়ে থাকা অশ্রুবিন্দুগুলো সরিয়ে দেয়। আবিরের স্পর্শে মায়ার শরীর রোমাঞ্চিত হয়। কান্নাগুলো যেন দ্বিগুণ বেগে বের হতে চায়। এইটুকু জীবনের বয়সে কত অপমান, কত লাঞ্ছনার শিকার ওকে হতে হয়েছে, অথচ দেশের নাম্বার 1 বিজনেস আইকন আজ ওকে ভালোবাসায় জড়িয়ে নিতে চাইছে। এই জায়গাটায় মায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। চিরজীবন আবির কি ওকে একইভাবে ভালোবাসবে, নাকি জীবনের কোনো একটা সময়ে এই আর্থিক বৈষম্য বাধা হয়ে দাঁড়াবে? আবির যদি ওকে কোনো দিন অসম্মান করে, এই দুঃখ ও কিভাবে পুষে রাখবে? এত লড়াইয়ের পর ওর আর দুঃখ যন্ত্রণা পুষে রাখার জায়গা নেই। আবির কোমল স্বরে বলল, কি তো ভাবছো মায়াবতী? কান্না ভেজা কণ্ঠে মায়া বলল, তুমি আমায় কোনোদিনও ভুলে যাবে না তো? কিংবা তোমার জীবনের গণ্ডি থেকে আমায় বের করে দিবে না তো? দূরত্বের দেয়াল তুলে দিবে না তো? আমি তোমাকে আমার হৃদয়ের সবটুকু অনুভূতি দিয়ে ভালোবেসেছি। আর সত্যিকারের ভালোবাসার বন্ধন অনেক বেশি মজবুত হয়। তোমার কাছে হাত জোর করে মিনতি করছে, তুমি কোনোদিন আমাকে ত্যাগ করো না। এতে শুধু তোমার জীবন নয়, আমাকে তুমি নিজ হাতে হত্যা করবে। ওই যে তোমাকে বললাম, খুন না করে কিভাবে একটা মানুষকে জীবন্ত মেরে ফেলা যায়, সেদিন আমার সত্যিই মরণ হবে। মায়া আবিরের ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, এসব কথা আর কখনো বলবে না প্লিজ, আমার শুনতে একদম ভালো লাগে না। আবির এই প্রথম মায়াকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে। আবিরের উষ্ণ নিঃশ্বাস মায়ার শরীরের সমস্ত রক্তবিন্দুতে কাঁপন ধরায়। আকাশের চাঁদটা আস্তে আস্তে অস্তরাগের দিকে ধাবিত হচ্ছে। আবির ধরা গলায় বলল, তুমি আমার জীবনের প্রথম আর তুমি আমার শেষ প্রণয়। বুকের ভিতর তুমি ছাড়ার কারণ আমি জীবনে লিখে নি। রাত আস্তে আস্তে শেষ হয়ে আসে। দুজনে ওদের বেডরুমে ফিরে আসে। ঘুমে আর প্রশান্তিতে মায়ের দু চোখ জড়িয়ে আসে। আজ মায়ের ডিভানে ঘুমানোর পালা, কিন্তু আবির ওকে বিছানায় ঘুমাতে বলে। অস্বস্তি হলেও আবিরের চাওয়াটা ফেলতে পারে না। মায়া জড়সড় হয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। আবির ওয়াশরুমে যায়। প্রচণ্ড ক্লান্তিতে শোয়ার সাথে সাথে মায়া ঘুমের অতলে তলিয়ে যায়। পরদিন ডোরবেল বাজার শব্দে আবির আর মায়ার ঘুম ভাঙে যায়। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। মায়া শোয়া থেকে উঠে দ্রুত উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়। আবিরকে ফ্রেশ হয়ে নিচে নামতে বলে। মায়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। লাইলি দরজা খুলে দিয়েছে। মায়া ওকে জিজ্ঞাসা করল, কে এসেছে লাইলি? স্যারের মামাতো ভাই বিদেশ থেকে এসেছে ভাবি। এমন সময় আবির নিচে নেমে এসে ড্রয়িং রুমে চলে যায়। আবিরের পিছু পিছু মায়াও ড্রয়িং রুমে গিয়ে প্রচণ্ড ধাক্কা খায়। ও এ কাকে দেখছে? মায়াকে দেখে অর্ণব চমকে ওঠে। অবাক হয়ে বলল, তুমি এখানে? মায়া তখন আবিরের দিকে তাকায়। আবির ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা কি দুজন দুজনকে চেনো? অর্ণব সাথে সাথে বলল, চিনি মানে? খুব ভালো করে চিনি।
আবির সাথে সাথে বলল। ও তোর ভাবি মায়া। অর্ণব অবাক হয়ে বলল, তুমি বিয়ে করলে কবে? আবির হেসে বলল, আসলে হুট করে বিয়েটা হয়ে গেল, কাউকে তেমন জানানো হয়নি। দাদিমার শরীরটা একটু ভালো হলে রিসেপশন আয়োজন করব, ভেবেছি তখন সবাইকে একবার জানাবো। মায়ার প্রচণ্ড অস্বস্তি লাগছে, কারণ অর্ণব যখন ওকে বিয়ের কথা বলেছিল তখন ও রাজি হয় নাই, বরং পরিবারের প্রতি ওর দায়িত্বের কারণে ওর পক্ষে সম্পর্কে জড়ানো সম্ভব নয় এই কথা অর্ণবকে জানিয়েছিল। অথচ আজ ওকে আবিরের বউ হতে দেখে মনে মনে নিশ্চয়ই ওকে মিথ্যাবাদী ভাবছে অর্ণব। যদিও অর্ণবও চেয়েছিল মায়ের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, কিন্তু নিজের বাবা মায়ের জন্য কারো দান হাত পেতে মায়া কখনো গ্রহণ করেনি, এমনকি আবিরের কাছে থেকেও নেয়নি। আবিরের প্রতি মাসে মায়াকে যে হাত খরচ দেয় সেটা দিয়ে মায়া ওর পরিবারের দায়িত্ব পালন করে। আবিরও জানে মায়ার আত্মসম্মান জ্ঞান খুব টনটনে, সে কারণে আবির মায়ার আত্মসম্মানে কখনো আঘাত করে না। কিন্তু মায়ার মাথায় ঢুকছে না অর্ণবের এখানে আগমন ঘটল কিভাবে। মায়া জানতো আবিরের একটা মামা ইউকেতে থাকে, কিন্তু কখনো ওনার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়নি। এমন সময় জিন্নাতুন নেসা লাইলির হাত ধরে ড্রয়িং রুমে এসে সোফায় বসেন। এরপর অর্ণবের দিকে তাকিয়ে বললেন, তুই যে আজকে আসবি আমাকে জানালেই পারতি, 2 দিন আগেই তোর সাথে কথা হলো। অর্ণব একটু বিমর্ষ হয়ে বলল, তোমার অসুখের কথা শোনার পর থেকেই আসার চেষ্টা করছিলাম, ছুটি মেলাতে পারছিলাম না দাদিমা। বহু কষ্টে প্রফেসরকে ম্যানেজ করে আসতে হয়েছে, না জানিয়ে আসতে চেয়েছি তোমাকে সারপ্রাইজ দেব বলে। এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এ কথা বলে মায়ের দিকে তাকিয়ে হাসতে লাগলো। অর্ণবের হাসিতে বিষাদ মাখানো ছিল। মায়ের খুব অস্থির লাগছে, ও আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে চাইল না, সে কারণে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, টেবিলে নাস্তা বেড়ে দিই। জিন্নাতুন নেসা মায়ের কথা শুনে বললেন, তোমার যেতে হবে না, দুলালকে টেবিলে খাবার দিতে বলো। এরপর অর্ণবের দিকে তাকিয়ে জিন্নাতুন নেসা বললেন, আসলে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়াতে আবিরকে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। তোমাদের কাউকে আমরা জানাতে পারিনি, তোর বাবা মাকেও বলিনি, তবে আমার নাত বউটা খুব ভালো হয়েছে। অর্ণব জিন্নাতুন নেসার মুখের কথা কেড়ে নিয়ে বলল, দাদিমা, তোমার কাছ থেকে ওর ভালোর খতিয়ান আমায় নিতে হবে না, কারণ তোমাদের থেকে ওকে আমি আরও বেশি চিনি। অর্ণবের কথায় আবিরের ভেতর অস্বস্তি দানা বাঁধতে শুরু করে। মায়া আবিরের চেহারা দেখে বুঝতে পারছে ওর মনের খবর। মনে মনে অর্ণবের এমন বালখিল্য আচরণের প্রচণ্ড বিরক্ত বোধ করে মায়া বলল, 4 বছর আমরা একসাথে পড়াশোনা করেছি, সেই সুবাদে চেনাটাই স্বাভাবিক। সেটাকে এইভাবে উপস্থাপন করার কিছুই নেই, সোজা কথা সোজাভাবে বললে আরও শ্রুতিমধুর হয়। অর্ণব মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, আগের মতোই আছো তুমি, ভাঙবে তবু মচকাবে না। তবে বুদ্ধির ধার তোমার বরাবরই ভালোই ছিল, সে কারণে আমার মতো চুনোপটিকে জালের ভেতর না আটকিয়ে বোয়াল পাঙ্গাস ধরেছ। ভালো, ধরবেই যখন তখন ছোটোখাটো ধরে হাত গন্ধ করে লাভ নেই, রাঘব বল ধরাই ভালো। জিন্নাতুন নেসা মায়ের কথা শুনে মুস্কি হেসে বললেন, তোমার দেবর হয় বলে একটু মজা করছে। অর্ণব হাসি দিয়ে বলল, দাদি, দেবর মানে কিন্তু দ্বিতীয় বর। আবির একটু বিরক্ত হয়ে বলল, দাদি, এই শুরুতে তোমার তো রস আসে কোত্থেকে? এরপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, অর্ণব, মায়া যেহেতু তোর ক্লাসমেট ছিল সেহেতু তোর জানার কথা, ও অনেক রিসার্চ প্রকৃতির মেয়ে, এসব ঠাট্টা মস্করাও একদম পছন্দ করে না, কথাটা মনে রাখিস। আবির বয়সে সিনিয়র হওয়াতে অর্ণব ওর কথার প্রেক্ষিতে আর কিছু বলল না, তবে মায়ের ওপর ওর অনেক অভিমান ক্ষোভ জমে রইল। এতদিন মায়ের কথা মনে পড়লেও সেটা অন্তরের গহীনে থেকে যেত। কথায় আছে, চোখের আড়াল হলে মনের আড়াল হয়, আড়াল না হলেও অন্তত যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত রাখা যায়। কিন্তু আজ যখন নিজের ভালোবাসার মানুষ নিজের ভাইয়ের বউ হয়ে সামনে ঘুরে বেড়াবে, সেটা হজম করে নেওয়া অনেক কঠিন ব্যাপার। অর্ণব কখনো ভাবেনি ওর প্রেমিকা একজন বিজনেস আইকনের বউ হবে, তাও আবার ওর চোখের সামনে স্বামী নিয়ে ঘুরবে। এই বাড়ির অলিগলি সবই অর্ণবের পরিচিত। ও গেস্ট রুমে গিয়ে লাগেজ ব্যাগটা খুলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। গিজার চালু করে দেয়,
ডিসেম্বর মাস, শীতের কারণে পানি বেশ ঠান্ডা। তবে এ সময় আমেরিকার ভার্জিনিয়াতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তুষারপাত হয়, রাতের বেলা টেম্পারেচার মাইনাসে নেমে যায়। সেক্ষেত্রে বাংলাদেশের আবহাওয়া ওর খুব ভালো লাগছে। ওম ওম গরম পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে যায়। সেখানে আবির, জিন্নাতুন্নেসা আর মায়া ওর জন্য অপেক্ষা করছে। মায়া আর আবির একটু তাড়াহুড়ো আছে। জিন্নাতুন্নেসাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আজ দ্বিতীয় কেমো দেওয়া হবে। খাবার মেনু দেখে অর্ণব খুশি হয়ে বলল, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর মেজবানি মাংস আমার ভীষণ প্রিয়, সাথে যদি একটু। ও কথা শেষ করতে পারে না, তার আগেই মায়া আমের আচার নিয়ে আসে। মায়াকে টেবিলে আচার রাখতে দেখে অর্ণব বলল, তুমি এখনও মনে রেখেছ আমি খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করি? আবিরের সামনে মায়া অপ্রস্তুত হয়ে যায়, কিন্তু নিজেকে ঠিক সামলে নিয়ে বলল, আচার ছাড়া আমি খিচুড়ি খেতে পারি না। অর্ণব বলল, আমিও তো পারি না। অর্ণব হয়তো আরও কিছু বলতে চাইছিল, তার আগে মায়া বলল, দাদিমা খেয়ে উঠেই তোমায় রেডি হতে হবে, মনে আছে আজ তোমাকে দ্বিতীয় কেমোটা দেয়া হবে? আবির অর্ণবের দিকে তাকিয়ে বলল, প্লেন জার্নি করে এসছিস, রেস্টে থাক। আমি আর মায়া দাদিকে নিয়ে হসপিটাল যাচ্ছে। অর্ণব খেতে খেতে জিজ্ঞাসা করল, কেমো শেষ হতে কয় ঘন্টা লাগবে? আসলে সঠিকভাবে বলা যায় না, কোনো সমস্যা না হলে 5-6 ঘন্টার মধ্যে হয়ে যায়, আর প্রবলেম দেখা দিলে হসপিটালে থাকতে হবে। কোনো প্রয়োজন হলে আমাকে ডেকো, আমি এসেছি দাদির পাশে থাকার জন্য। আমার একটা কথা ছিল, তোমার বউ তো আগে আমার ক্লাসমেট ছিল, এখন তো বড় ভাইয়ের বউ, নাম ধরে ডাকবো না ভাবি বলবো বুঝতেই পারছি না। আবির সাথে সাথে বলল, বড় ভাবিকে নাম ধরে কেন ডাকবে? এতে বেয়াদবি হবে, ভাবি বলবে। আবিরের কথা শুনে মায়ের মনে মনে হাসি পেল, তবে অর্ণব রেগে গিয়ে মনে মনে বলল, সারা জীবন তো গার্লফ্রেন্ড জোগাড় করতে পারোনি, এখন অন্যের গার্লফ্রেন্ডকে নিয়ে বানালে বউরানি, এখন আমাকে শেখাতে এসেছো আদব আর বেয়াদব। উপায় নেই, ভাবি বলেই ডাকতে হবে। অর্ণব আবিরের দিকে তাকিয়ে বলল, ভাবি বরং বাসায় থাকুক, তুমি আর আমি বরং দাদির সঙ্গে যাই। না, মায়া আমার সাথে যাবে। সাথে সাথে জিন্নাতুন্নেসা বললেন। এর মাঝে মায়ার খাওয়া শেষ হয়ে যায়। আবির মায়াকে রেডি হতে বলে, জিন্নাতুন্নেসাকে রেডি করে নিতে বলে। জিন্নাতুন্নেসার খাওয়া শেষ হলে লাইলি ওনাকে সাথে করে ঘরে নিয়ে যায়। এর মাঝে মায়া রেডি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। পার্পল রঙের গুজরাতি স্টিচের সালোয়ার কামিজ পরে নেয়, গায়ে একটা অফ হোয়াইট রঙের স্টিচের কাজ করা ওড়না জড়ায়, মাথায় পার্পল রঙের হিজাব পরে নেয়। অর্ণব লিভিং রুমে বসেছিল, মায়াকে নামতে দেখে ওর দিকে তাকায়। অর্ণব দৃষ্টি ফেরাতে পারে না, মায়া আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আগে মুখে একটু রোদ পোড়া দাগ ছিল, এখন পুরো মুখটা মোলায়েম, গায়ের রংটা যেন মাখনের মতো, শুধু কাজল দিয়েছে, এতেই যেন সৌন্দর্য উপচে পড়ছে। হঠাৎ মায়ার সাথে চোখাচোখি হওয়া অর্ণব দৃষ্টি সরিয়ে নেয়। মায়া জিন্নাতুন্নেসার ঘরে যায়। এর মাঝে মোবারক মিয়া এসে মায়ার সাথে দেখা করে বলে, ম্যাম গাড়ি রেডি আছে। ঠিক আছে, দাদিকে নিয়ে আসছি। ইতোমধ্যে আবিরও চলে আসে। জিন্নাতুন্নেসা গাড়িতে ওঠার আগে অর্ণবকে বলল, আসি ভাই, দোয়া করো যেন ফিরে আসতে পারি। তোমার বাবা মাকে আমার অসুস্থতার কথাটা জানিয়ে দিয়ে এখানে আসতে বলো। আব্বু বলেছে কিছুদিনের মধ্যে চলে আসবে। ওরা গাড়িতে উঠে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আগে থেকেই কেবিন বুক করা ছিল। জিন্নাতুন্নেসাকে হুইল চেয়ারে করে কেবিনে নিয়ে যাওয়া হয়। ডাক্তার কিছু টেস্ট করে নেয়। রিপোর্টগুলো আসার পর কেমো শুরু হবে। অর্ণব নিজের ঘরে এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। এতদিন পর মায়াকে দেখে ওর বুকের ভেতরটা ব্যথার অমানিসা গ্রাস করেছে। মনে হচ্ছে পুরো শরীরটা যেন বেদনার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। ওর ভাবনাগুলো উত্তাল ঢেউয়ের মতো হৃদয়ের তটে আশ্রে পড়ছে। অর্ণব জানে ও কোনো দিন মায়াকে পাবে না। ওদের জীবনের পথ আর কখনো রেললাইনের মতো একই সমান্তরালে থাকবে না। যখন মায়া একা ছিল তখনই অর্ণব মায়াকে রাজি করাতে পারেনি। এখন মায়া বিবাহিত। এই কথাটা যতবার ভাবছে ততবার বুকের ভেতর একটা তীক্ষ্ণ ফলার ছুরি ওকে রক্তাক্ত করছে। কিছুতেই সেই ক্ষতের যন্ত্রণা থেকে ওর মুক্তি মিলছে না।
এদিকে যাকে নিয়ে ওর স্বপ্ন ঘর বেঁধেছিল আজ সে অন্য পুরুষের ঘরণী। অর্ণব জানে এটাই সত্যি, তারপরও মেনে নিতে পারছে না। আজও মায়ার ওপর ওর একটা তীব্র টান রয়েছে। ওর ধারণা ছিল মায়া নিশ্চয়ই এখনও কোনো সম্পর্কে জড়ায়নি। দাদিকে দেখতে আসার পাশাপাশি মায়াকে যদি রাজি করানো যায়, কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি ওকে হতে হবে যা ছিল ওর স্বপ্নের অতীত। দুপুর গড়িয়ে বিকেল হলো, ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আবির ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলল, তো একটা হসপিটাল আসতে পারবে? ফরেন ক্লায়েন্টের সাথে আমার একটা জরুরি মিটিং আছে, অফিস যেতে হবে। মায়ার সাথে নিরিবিলিতে একটু কথা বলতে পারবে এটা ভেবেই অর্ণব সাথে সাথে বলল, অবশ্যই পারবো। তাহলে একটু উবার নিয়ে চলে আয়। অর্ণব কোনো রকমে রেডি হয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। মনে মনে বলে উঠল, মায়াকে আমার অনেক কথা বলার আছে। তাছাড়া আবিরদার সাথেও ওর বিয়েটা একটা রহস্যময় অধ্যায়, কারণ দাদা বিয়ে করতে কখনো রাজি ছিল না। সেখানে কিভাবে মায়ের মতো একটা অতি সাধারণ পরিবারের বিয়ে করতে রাজি হলো? মায়ের মুখ থেকে সব জানতে হবে। অর্ণব হাসপাতালে যাওয়া মাত্রই আবির অফিসে চলে যায়, কিন্তু কোথাও মায়ার সারা শব্দ নেই। কেবিনের ভেতরে, ওয়াশরুম, বারান্দা সবখানেই অর্ণব মায়াকে খুঁজেছে, কিন্তু মায়া নেই। অথচ ওর চোখ দুটো মায়াকে দেখার জন্য ছটফট করছে। ওর কথা শোনার জন্য কান দুটো উদ্গ্রীব হয়ে আছে। একবার মনে হলো দাদি মানে জিন্নাতুন নেসাকে জিজ্ঞাসা করলে কেমন হয়। জিন্নাতুন নেসা বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছেন। হাতে পাতলা টিউবের মাধ্যমে শরীরের শিরায় ঔষধ প্রয়োগ করা হচ্ছে। চোখ বন্ধ রেখে জিন্নাতুন নেসা বললেন, তোর উপর একটু চাপ পড়ে গেল ভাই। প্ল্যান চাননি করে আবার হাসপাতালে ডিউটি দিতে হচ্ছে। মায়াটা থাকলেও একাই সামলে নিত। অর্ণব ভাবল, মায়া কোথায় জানতে হলে এটাই বড় সুযোগ। তার সদ্ব্যবহার করে বলল, মায়া মানে ভাবি কোথায় গেছে? জিন্নাতুন নেচা চোখটা খুলে অর্ণবের দিকে তাকিয়ে বললেন, খবরদার, আবিরের সামনে ওর নাম ধরে ডাকিস না। আবির ভীষণ ক্ষেপে যাবে। অর্ণব মাথা চুলকে বলল, আসলে আমরা একসাথে 4 বছর পড়াশোনা করেছি, তো সে কারণে অভ্যাসটা রয়ে গেছে। ঠিক আছে দাদি, এরপর থেকে আমার আর ভুল হবে না। একসময় যাকে অর্ণব নিজের পুরোটা দিয়ে ভালোবেসেছে, আজ তাকে ভাবি ডাকা কতটা কষ্টের। যারা এই পথ দিয়ে কোনোদিন হেঁটে গিয়েছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। অর্ণব দেশ ছেড়েছে বছর 1.5 হয়েছে। তার মাঝে যে এত কিছু ঘটে গেল। ও রেগুলার মায়ের প্রোফাইল ফেসবুক ফলো করেছে, অথচ সেখানে ওর বিয়ের কোনো ছবি ছিল না। এমনকি ওখানে লেখা আছে ও অবিবাহিত ও সিঙ্গেল। সে কারণে অর্ণব ভেবে নিয়েছিল মায়া হয়তো এখনও বিয়ে শাদী করেনি। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নীল নয়না আরশির প্রেমকে অগ্রাহ্য করে আজ অর্ণব দেশের মাটিতে ফিরে এসেছে। না, ওকে মায়ার মুখোমুখি হতেই হবে। মনের ব্যথা চেপে রেখে অর্ণব জিন্নাতুন নেসাকে বলল, দাদিমা ভাবি কি বাসায় চলে গিয়েছে? না, ওর বোন হাসপাতালে ভর্তি ছিল, আজকে রিলিজ দিবে, সেই কারণে ওর বোনের হাসপাতালে গিয়েছে। অর্ণব মনে মনে আহত হলো। ভেবেছিল আবিরের চোখ এড়িয়ে মায়ের সাথে কিছু কথা বলবে। এখন তো সেই সুযোগটাও রইল না। অর্ণব মোবাইল হাতে নিয়ে মেসেঞ্জারে ঢুকলো। হাসপাতালে পৌঁছাতে মায়ার বিকেল গড়িয়ে যায়। যদিও উবারে এসেছে, কিন্তু ঢাকা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এভার কেয়ার হসপিটাল থেকে কল্যাণপুর স্পেশালাইজড হাসপাতাল দূরত্ব যাই হোক, জ্যামের কারণে আসতে অনেক দেরি হয়ে যায়। তবুও আজ সাপ্তাহিক ছুটির দিন বলে একটু তাড়াতাড়ি এসেছে। মায়া মনে মনে ভাবছে এই সুযোগে আব্বার সাথে দেখা হবে। হাসপাতালে ঢুকার সময় কাকের কর্কশ ধ্বনি মায়ার কর্ণকুহরে বাজল। ওদের এখন নিরে ফেরার সময় হয়েছে, তাই নিজেদের মধ্যে হয়তো কিছু বোঝাপড়া করে নিচ্ছে। সেদিকে তাকিয়ে মায়া ভাবে, ওর একটা ঘর কি আদৌ কখনো হবে, নাকি স্বপ্ন দেখার আগেই সব ভেঙে চুরমার হবে। মায়া মনে মনে কিছুটা আপসেট। ভেবেছিল এই সপ্তাহে আবিরকে ওদের বাসায় এনে বিয়ের কথাটা বলবে, কিন্তু এর মাঝে অর্ণব চলে আসাতে মায়ের বিরক্ত লাগছে। তার ওপর ইরার ঘটনা ওদের পরিবারে একটা নেগেটিভ প্রভাব ফেলবে, কারণ ইরার বিয়েটা ওই দিয়েছিল। কিন্তু তখন যে বিয়েটা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, এ কথাটা এখন কেউ বুঝবে না। মায়া সরাসরি রিসেপশনের ওখানে চলে যায়। রুবেল আগে থেকেই দাঁড়ানো ছিল।
মায়াকে দেখে অফিস রুমে ঢুকলো। হাসপাতালের বিল মিটিয়ে দুই ভাই বোন বের হয়ে আসে। রুবেল মায়াকে বলল, তোমার উপর অনেক চাপ পড়ে গেল। ইরা আপুর সব চিকিৎসা খরচ তোমাকেই বহন করতে হলো। ওদিকে দেখো, জাওয়াত ভাইয়ের কোনো পাত্তা নেই। ইরা আপুর শ্বশুরবাড়ি থেকে কেউ একজন আপুর খোঁজ নিল না। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইরার যে হাল ওরা করেছে তারপরেও তুই আশা করিস ওরা ওর কোনো খোঁজ নিবে? তা অবশ্য ঠিক বলেছ। দুই ভাই বোন কথা বলতে বলতে লিফটের সামনে আসে। ভিজিটিং আওয়ার হওয়াতে একটু ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা দুজন লিফটে উঠে যায়। মুহূর্তে 5 তলার ইরার কেবিনের সামনে চলে আসে। অতিরিক্ত রক্তক্ষরণে ইরার শরীরটা বেশ দুর্বল হয়ে আছে। মায়া রুবেলকে উবার ভাড়া করে বলে ইরার সব কিছু গুছিয়ে নেয়। ইরা মায়ার দিকে তাকিয়ে বলল, আমার কারণে তোমার কত ঝামেলা পোহাতে হলো আপু। এখন ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। লেখাপড়াটা আবার শুরু করে দে। নিজের পায়ে দাঁড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। এরপর একটা হুইল চেয়ারে করে ইরাকে নিয়ে নিচে নেমে আসে। ততক্ষণে উবারও চলে আসে। ওরা তিনজন বাড়ির পথে রওনা দেয়। মায়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকায়। সন্ধ্যার আবির ফুরিয়ে অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তার সোডিয়াম বাতিগুলো জ্বলতে শুরু করেছে। রাস্তায় সবাই ঘরে ফেরার জন্য ছুটছে। মায়ার ঘরে ফেরার তাড়া নেই। আছে শুধু দায়িত্বের বোঝাকে ধারণ করা। ও যেখানে যাবে সেখানেই ওকে দায়িত্ব তাড়া করে ফিরে। বাবা মায়ের সাথে একটু সময় কাটাবে বলে মন খুব চাইছে, কিন্তু উপায় নেই। ওখানে জিন্নাতুন্নিসা হাসপাতালে ভর্তি হয়ে আছেন। রাত 8টার সময় আবির মায়াকে আনার জন্য মোবারক মিয়াকে গাড়িসহ পাঠিয়ে দিবে। সুতরাং ওকে আজ জান্নাত মহলে ফিরতে হবে। বেশি সময় লাগেনি। কল্যাণপুর থেকে আনসার ক্যাম্পে তাড়াতাড়ি ওরা পৌঁছে যায়। মায়া আগে গাড়ি থেকে নামে। এরপর ওপাশের দরজা খুলে ইরাকে গাড়ি থেকে নামিয়ে দ্রুত ঘরে নিয়ে আসে। আশেপাশের মানুষ উকি ঝুঁকি মারতে থাকে। মায়া ইরা দুজনেই ওর বাবার ঘরে যায়। ওদের দেখে ওর বাবা আস্তে আস্তে বিছানা থেকে উঠে বসে। ইরাকে প্রায় 6 মাস পর দেখতে পেয়ে ওর বাবা ওকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে যায়। এরপর একটু সামলে উঠে জিজ্ঞাসা করলেন, জামাই বাবা এলো না সাথে? ইরা কিছু বলার আগেই মায়া বলল, ওর জামাই তো দেশে নেই। কোথায় গেছে? ইতালি গিয়েছে। দেখছিস, এত বড় একটা খুশির খবর ওরা আমার কাছে গোপন করেছে। করবেই তো। আমি এখন এই সংসারের আবগিত একজন। সাথে সাথে মায়া বলল, এ তুমি কি বলছো আব্বা? তোমাকে ঘিরেই তো আমরা। তুমি টেনশন করবে বলে তোমায় জানানো হয়নি। এমন সময় ইরার মা কথার প্রসঙ্গ ঘোরানোর জন্য মায়াকে বলল, তুই কি আজকে আবার মানিকগঞ্জ ফিরে যাবি? যেতে হবে বই কি, প্রচুর কাজ জমে আছে। ইরা ওর বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি তো অনেক শুকিয়ে গেছো বাবা। আমার ওই ফুরিয়ে আসছে রে মা। তা তোর মুখটা এমন পাংশুটে দেখাচ্ছে কেন? ইরা হেসে দিয়ে বলল, বাবা মায়ের চোখে সন্তানদের সবসময় রোগা পাতলাই মনে হয়। ইরা আর মায়াকে দেখে সালেহা বেগমের বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ইরাটা জীবনে একটা অনেক বড় ভুল করে ফেলল। সারা জীবন ধরে এই ভুলের মাসুল হয়তো বয়ে বেড়াতে হবে ওকে। আর মায়াকে নিয়েও ওনার অনেক চিন্তা হয়। যদি তার বড় মেয়েটা অনেক বুদ্ধিমতী, তারপরও বয়স কম। পৃথিবীতে কতটুকু দেখেছে। মেয়েটা তার দেখতে সুন্দরী, একা একা মানিকগঞ্জে থাকে। ওনার খুব ভয় হয়, কখন কি বিপদে পড়ে কে জানে। এতটুকু বয়সে পুরো সংসারের ঘানি টেনে যাচ্ছে। বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কড়াইয়ে গরম তেলে পাকোড়া ছাড়ছেন আর মনে মনে আল্লাহকে বলছেন, হে মাবুদ, আমার এই সন্তানটাকে তুমি রাজরানী বানিও। এদিকে মায়াকে নিয়ে আত্মীয় স্বজন নানা জনে নানা কথা বলছে। না, রুবেলটা একটা ভালো জায়গা ভর্তি হলে ওকে টিউশনি করতে বলবে। তাহলে মায়ার ওপর সংসারের চাপটা কিছুটা কমবে। এক ফাঁকে মায়া কিচেনে এসে ওর মাকে বলল, আব্বার কাছে ইরার বিষয়ে কিছু বলো না। ধাক্কা সামলাতে না পেরে আবার না জানি শরীরটাই খারাপ করে বসে। সেটা আমি জানি রে মা। নোবেল এসে মায়াকে বলল, আপু তুমি আজকে এখানে থেকে যাও। না ভাই, অফিসে এখন প্রচন্ড কাজের চাপ। ইরাকে কিছু কথা বলার জন্য মায়া নিজের রুমে চলে আসে। এরপর ওকে বলল, 1 সপ্তাহের মধ্যে জাওয়াদের বাসার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। আমি সব কিছু রেডি করে মোবারকের কাছে পাঠিয়ে দেব। আবার কলেজে যাওয়া শুরু কর। খরচ যা লাগে ইনশাআল্লাহ আমি বহন করার চেষ্টা করব।
সালেহা বেগম কিচেন থেকে চা আর সবজি পাকোড়া ভেজে এনে খাবার টেবিলে রেখে মায়াকে ডাক দিলেন। মায়া এক ফাঁকে মাগরিবের নামাজ পড়ে নেয়। রুবেল, নোবেল আর ওর বাবা জামাত করে নামাজ আদায় করে নেয়। সালেহা বেগম নামাজ পড়ে নিলেন। এরপর সবাই টেবিলে চলে আসে। ইরা চা আর একটা পাকোড়া খেয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। বসে থাকার মতো শক্তি ওর শরীরে নেই। মায়াসহ সবাই টেবিলে চা নাস্তা করে নেয়। ডোরবেলটা বেজে ওঠে। নোবেল দরজা খুলে দেখে মোবারক মিয়া দাঁড়িয়ে আছে। নোবেলকে বলল, ম্যামকে বলবেন বড় রাস্তার মোড়ে গাড়ি রাখা আছে। ঠিক আছে। নোবেল এসে মায়াকে গাড়ি আসার কথা জানায়। মায়া আর দেরি করে না। মা ভাই বোনের কাছে বিদায় নিয়ে গাড়ির দিকে হাঁটা দেয়। খুব দ্রুত হেঁটে মায়া গাড়ির কাছে পৌঁছায়। মোবারক মিয়া দরজা খুলে দেয়। মায়া গাড়িতে উঠে বসে। ফোনে টুং করে শব্দ হয়। দেখে মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। ওপেন করতে দেখে অর্ণব মেসেজ পাঠিয়েছে। একে মেসেজ না বলে প্রেমের চিঠি বলতে হবে। অর্ণব মেসেজটিতে লিখেছে, তোমার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল তার দিনক্ষণ সময় মাস কিছুই মনে নাই। শুধু মনে আছে আমাদের প্রথম দেখা হয়েছিল টিএসসি চত্বরে। তোমাকে দেখার সাথে সাথে বুকের ভেতর এক অচেনা ঝড় বয়ে গেল। শরীরের সমস্ত রক্তবিন্দু আমায় যেন বলল, অর্ণব, তুই তো যুগ যুগ ধরে এমন একজন মানুষের অপেক্ষায় ছিলি, ওকে হারাতে দিস না। সেই থেকে তোমাকে পেতে আমি কি না করেছি। তুমি যা খেতে পছন্দ করো আমি তাই খেয়েছি। ভ্যানের মামাদের ফুচকা চটপটি তোমার খুব পছন্দ ছিল, কিন্তু আমি কোনোদিন ওগুলো খেতাম না। শুধু তোমার হৃদয়ে প্রবেশের জন্য নাক মুখ চেপে আমি গিলে নিতাম। আমার প্রিয় পোশাক ছিল প্যান্ট আর টি শার্ট, কিন্তু তুমি পাঞ্জাবি আর পাজামা পছন্দ করতে। সেজন্য তোমার সাথে যেদিনই দেখা করতে আসতাম তোমার পছন্দের পোশাক পরে আসতাম। ফুলের গন্ধে আমার অ্যালার্জি ছিল, কিন্তু তুমি ফুল পছন্দ করতে। যখনই রাস্তায় দেখতাম ফুলের মালা বিক্রি হচ্ছে আমি তোমার জন্য নিয়ে নিতাম। সাথে সাথে হাঁচি শুরু হতো। কত করে তোমাকে চাইলাম, তুমি আসলে না আমার কাছে। অথচ যেই আমি দেশ ছাড়লাম অমনি তোমার থেকে ৬-৭ বছরের এক বড় লোককে বিয়ে করে ফেললে। যাকে বিয়ে করলে তাকে আমি হাড়ে হাড়ে চিনি। তার জীবনের কিছু ট্র্যাজেডির কারণে বিয়ে, ঘর, সংসার এসবে তার ঘোর আপত্তি ছিল। অথচ তুমি কোনো জাদু বলে এই মানুষটাকে বশ করলে। আমার থেকে আবির ভাইয়ের অর্থটাই বেশি ছিল। এটাই কি তাকে বিয়ে করার তোমার মূল কারণ? অর্থ একদিন আমারও হতো। ওইটুকু সময় তুমি অপেক্ষা করলে না। হ্যাঁ, তুমি হয়তো বলবে আমাকে তুমি অপেক্ষা করতে বলনি, মানছি সে কথা। তবে তোমারই বা এত কিসের তাড়া ছিল? অর্ণবের মেসেজ পড়ে মায়া মনে মনে ভাবে, কিসের যে তাড়া ছিল তা অর্ণবের মতো উচ্চবিত্তের মানুষেরা বুঝবে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে মেয়ের জন্ম তার মান সম্মান নিয়ে বেঁচে বর্তে থাকাই একটা বিশাল তাড়া। যে মা বাবার ঘরে ও জন্ম নিয়েছে তাদেরকে ফেলে রেখে শুধু স্বার্থপরের মতো নিজের জীবনটা নিয়ে ও ভাবতে পারেনি। ছোট ছোট ভাই বোনগুলো অসহায় মুখের দিকে তাকিয়ে তাদের দায়িত্বকে ও অস্বীকার করতে পারেনি। তারা ওর একটা উদারতাকে মূল্য নাই দিতে পারে, তাই বলে ও ওর কর্তব্যকে অবহেলা করতে পারেনি। ওর জন্মদাতা পিতা প্রতি মাসে যার ৫,০০০ টাকার ঔষধ প্রয়োজন হয় সেই টাকাটা মাস শেষে ওকে যোগান দিতে হয়। ওর ছোট ছোট 2 ভাই যাদের পড়ালেখার খরচ জোগাতে না পারলে স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের দায়কে ও কিভাবে অস্বীকার করবে? যে গর্ভধারিণী মা নুন আনতে পান্তা ফুরায় সংসারে হাড় ভাঙ্গা পরিশ্রম করে যায়, তার হাতে মাস শেষে কিছু টাকা তুলে দেওয়ার জন্য মায়ের অনেক তাড়া থাকে। এরকম হাজারো তারার উপলব্ধি অর্ণবের মতো ছেলেরা বুঝবে না, কারণ ওর পরিবারে ওকে কখনো এসবের মুখোমুখি হতে দেয়নি। মায়া গাড়ির জানালা দিয়ে দৃষ্টি বাইরে মেলে ধরে আর ভাবে, এটুকু বয়সে অনেক পুরুষ ওকে ভালোবাসার সাজি উপহার দিতে চেয়েছে। তাদের সবার চোখে ও কামনার আগুন দেখেছে ওকে স্পর্শ করার তীব্র বাসনাকে। না, অর্ণবকে কখনো ও সেভাবে দেখেনি, একথা একদম সত্য। কিন্তু সমবয়সী হওয়াতে অর্ণবের ওপর ও নির্ভর কিংবা আস্থাও রাখতে পারেনি। তবে আবির আসলেই এক অন্যরকম পুরুষ। আজ 6 মাসের ওপর আবিরের সাথে আছে।
কিন্তু ছায়া দেখেছে সংযমের লৌহ বর্ণে আবির নিজেকে কিভাবে আবৃত রাখে। মাঝে মাঝে মায়ার খুব ইচ্ছে হয় আবিরের ছোঁয়া পেতে, কিন্তু ওর সংযম দেখে মায়া নিজেকে গুটিয়ে নেয়। তবে এই কয় মাসে আবির ওর হৃদয়ের সবটুকু জায়গা দখল করে নিয়েছে। আবির ওকে অসম্মান করেনি, ওকে ছোট করে দেখেনি। আবিরের ভালোবাসার জন্য মায়া যুগ যুগান্তর অপেক্ষা করতে পারবে। অর্ণবের জন্য মায়া অপেক্ষার প্রহর গোনেনি। তবে অর্ণবকে যে মায়ার ভালো লাগেনি তা নয়। ভার্সিটিতে ভর্তি হয়ে অর্ণবের সাথে পরিচয় হয়েছে টং দোকানে চা খাওয়া, একসাথে লাইব্রেরিতে বসে গ্রুপ স্টাডি করা, ভ্যানে দাঁড়িয়ে চটপটি ফুচকা খাওয়া, ঝুম বৃষ্টিতে দুজনে একসঙ্গে ভেজা, পহেলা বৈশাখে রমনা বটমূলে পান্তা ইলিশ খাওয়া। এরকম অনেক স্মৃতি অর্ণবকে জড়িয়ে আছে। সেখানে বন্ধুত্বের মোহ আছে, কিন্তু ভালোবাসার বন্ধন তৈরি হয়নি। অথচ আবিরের জন্য মায়ার অন্তরটা পড়ে যতদিন গড়িয়ে যাচ্ছে, মায়া যেন আবিরের ভালোবাসার জন্য মুখিয়ে আছে। শুধু নিজের আত্মসম্মান বোধটুকুর দেয়ালটা ভাঙতে পারছে না। ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে আবির ফোন দিয়েছে। রিসিভ করতেই ওপাশ থেকে আবির বলল, তুমি কোথায়? ক্যান্টনমেন্ট পার হচ্ছি। আমাকে অফিস থেকে পিক করে নিও। ওকে। ফোনটা রেখে মায়া মোবারক মিয়াকে অফিসের দিকে যেতে বলে। আবির আসলে একটু অস্বস্তিতে আছে। মায়ার প্রতি অর্ণবের আচরণগুলো হয়তো স্বাভাবিক, কিন্তু আবিরের ব্যাপারটা ভালো লাগছে না। খুব ছোটবেলায় প্রেমিকের হাত ধরে মায়ের চলে যাওয়া দুর্বিষহ স্মৃতি এখনও ওর হৃদয়ে গেঁথে আছে। সেই ট্রমা থেকে মনে হয় আবির আজও বের হতে পারেনি। সেই কারণে মায়াকে নিজের করে নিতে ওর খুব ভয় হয়। যদিও মায়ার আচরণ খুবই ভদ্রচিত, তবে অর্ণবের চোখে মায়ার প্রতি প্রণয়ের কষ্ট আবির ঠিকই দেখেছে। আবিরও একজন পুরুষ মানুষ। নারীর প্রতি পুরুষের দৃষ্টিতে কোনটা প্রেম কোনটা বিরহ আবির সেটা বুঝতে পারে। আবিরের অন্তরে অর্ণবের বিষাদ ছাপানো মুখটা বারবার ভেসে উঠছে। পাশাপাশি অর্ণবের অন্তর যে কষ্টের দাবানল জ্বলছে তাও আবির অনুভব করতে পারছে। অর্ণবকে আবির ছোট ভাইয়ের মতো দেখে। মামা মামি আর রাহা যখন ইউকেতে চলে যায়, অর্ণব তখন আবিরদের বাসায় থেকে ঢাকায় ভার্সিটিতে পড়াশোনা করেছে, দাদির দেখভাল করেছে। আর আবির তখন লন্ডনে অর্ণবদের বাসায় থেকে গ্রাজুয়েশন শেষ করে জব করছিল। সে কারণে দাদি জেনাতুন্নেসা ওকে যেমন ভালোবাসেন তেমনি অর্ণবকেও ভালোবাসে। আবিরের ও অর্ণবের প্রতি দুর্বলতা আছে। আবিরের একটু একটু মনে পড়ছে মায়া যেন বলেছিল একটা ছেলে ওকে খুব পছন্দ করত। তাহলে সেই ছেলেটা অর্ণব নয় তো? এমন সময় কাছের দরজা ঠেলে অফিস রুমে প্রবেশ করে মায়া বলল, দারোয়ান চাচা বলল তুমি আমায় অফিসে আসতে বলেছো। ভাবলাম তোমার সাথে কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটালে কেমন হয়। মন্দ তো হয় না, নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, কিন্তু দাদিকে আবার বাসায় নিয়ে যেতে হবে। ফোন দিয়েছিলাম, অর্ণব বলল এইমাত্র কেমোদয় শেষ হয়েছে, ডাক্তার ঘন্টাখানেক সময় অবজারভেশনে রেখেছেন। আবির নিজের চেয়ার ছেড়ে উঠে এসে কাছের দেয়ালটার পাশে রাখা সোফায় বসল। মায়াকে ওর পাশে বসতে বলল। আবিরের পাশে বসে মায়া সমস্ত রুমটায় চোখ বুলায়। বিয়ের দিন এখানেই বিয়ে পড়ানো হয়েছিল। এরপর মায়া আর অফিসে আসেনি। আবিরের টেবিলের পাশে একটা ছোট সেলফ আছে, সেখানে আবির আর মায়ার বিয়ের দিনের একটা ছবি বাঁধাই করে রাখা আছে। সেদিকে দৃষ্টি পড়তেই আবির ও মায়ের দিকে খেয়াল করে। এরপর সোফা থেকে উঠে গিয়ে সেলফ থেকে ছবিটা নিয়ে এসে মায়ের হাতে দিয়ে বলল, ছবিটা কেমন হয়েছে? মায়া খুব অবাক হয়। ওদের কাপল ছবি আবির কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মায়া আবিরের হাতে ছবিটা দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে, তবে আমাকে আর এক কপি দিও। ঠিক আছে। ছবিটা সেলফে রেখে এসে আবির মায়ের পাশে এসে বসল। আবিরের নিঃশ্বাসের শব্দ মায়ার কানে বাজছে। মায়ার বুকের ভেতর ধরফরানি হঠাৎ বেড়ে গেল। আবির মায়ের হাতটা ধরে। আবিরের উষ্ণ স্পর্শে মায়ের শরীরের শিরা উপশিরায় কাঁপন ধরায়। ওর হাতের তালু ঘামতে থাকে। আবির মায়ের মুখের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলল, জানো মায়াবতী, প্রতিটি পুরুষ তার জীবনের প্রিয়তম হিসেবে একজন নারীকেই কামনা করে। তার কামনার নারীকে যখন সে পায় তখন তাকে মহামূল্যবান হীরক খণ্ডের চেয়ে দামি মনে হয়। তোমার মাঝে আমি সেই নারী সত্তার সন্ধান পেয়েছি। তুমি আমাকে ভালোবাসতে শিখিয়েছ। তোমার দিকে ছুটে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি কখন কিভাবে আমার সত্তা তোমার মাঝে জড়িয়ে গিয়েছে।
তোমাকে ঘিরে আমার সুখ, আমার আনন্দ, আমার নিরানন্দ জীবনে তুমি এসছো ভালোবাসার ফাগুন হয়ে। আজ মনে হয় জীবনে ভালোবাসার চাইতে এত সুখ আর কিসে আছে। কিন্তু বলে আবির নীরব হয়ে যায়। মায়া ওর চোখের কোণ আর্দ্র হতে দেখে, সে কারণে ও আবিরের হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কথাটা তো শেষ করলে না, বলো কিন্তু কি? না। আবির বলতে চেয়েছিল অর্ণবের সাথে মায়ের সম্পর্ক শুধুই কি বন্ধুত্ব ছিল, নাকি তার থেকেও বেশি কিছু। কিন্তু আবির বলতে পারল না। ওর কেন যেন মনে হয়েছিল যদি মায়া বলে অর্ণব একসময় মায়ার ভালোবাসার মানুষ ছিল, হয়তো আবির একথা সহ্য করতে পারবে না। অপরদিকে অর্ণবের প্রতি ওর দুর্বলতা আছে। ওর মা ওকে ছেড়ে চলে যাবার পর অর্ণবের মায়ের কাছেই ওর মাতৃত্বের স্বাদ নিয়েছিল। সেক্ষেত্রে কিছুটা দায়বদ্ধতা তো থেকেই যায়। কিছুক্ষণ চুপ থেকে আবির বলল, জানি না কেন যেন তোমাকে হারিয়ে ফেলে ভয় আমাকে তাড়া করে ফেলে। কথাটা বলতে গিয়ে আবিরের গলাটা যেন ধরে আসলো। নিজেকে সামলে আবির ওয়াশরুমে চলে যায়। মায়া আবিরের গমন পথের দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি তো জানো না, তোমার মুখের দীপ্তি আমার অন্তরে প্রণয়ের তীব্র বাসনা জাগিয়ে তোলে। চাঁদ যেমন তার পূর্ণিমার আলো দিয়ে রাতের অন্ধকারকে দূরে ঠেলে দেয়, তেমনি তোমার ভালোবাসার তরঙ্গ আমার জীবনের সব অন্ধকারকে দূরে ঠেলে দেয়। আর আমিও তোমার ভালোবাসার সুশীতল ছায়াতলে সিক্ত হব বলে চাতক পাখির মতো বসে আছি। তুমি কি তা বুঝতে পারো না? আর তোমাকে ছেড়ে যাবার সেই বিষাক্ত দিন যেন আমার জীবনে কোনোদিন না আসে। আমি দিবানিশি আল্লাহ পাকের কাছে সেই প্রার্থনাই করি। ওয়াশরুম থেকে বের হবার সাথে সাথে আবিরের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অর্ণব বলে, দাদা, ভাবি কোথায়? আবির গলার ভয়েসটা একটু নামিয়ে বলল, আমার সাথে আছে। দাদিমা ভাবিকে খুঁজছে, তোমরা তাড়াতাড়ি আসো। ফোনে বলা সব কথাই মায়া শুনতে পায়। সোফা থেকে উঠে মায়া বলল, দাদি মনে হয় হসপিটালে থাকতে চাইছে না, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। আবির আর মায়া অফিস রুম থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রাত প্রায় 11টা বাজে। জ্যাম এখন কিছুটা কম। গাড়ি খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যায়। মায়া কেবিনে ঢুকেই জিন্নাতুন নেসার কাছে গিয়ে বলল, দাদিমা সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রাখলাম। আমার জন্য অস্থির হয়নি, অস্থির হয়েছে এই ছেলেটার জন্য। প্ল্যান চাননি করে এসে বেচারা একটুও বিশ্রাম নিতে পারল না। মায়া অর্ণবের দিকে তাকিয়ে বলল, সরি অর্ণব, তোমায় অনেকক্ষণ বসিয়ে রাখলাম। অর্ণব মায়ের কথায় উত্তর না দিয়ে ওর পাশ ঘেঁষে কেবিনের বাইরে চলে যায়। যাওয়ার সময় আস্তে করে বলল, মেসেজের উত্তর চাই। অর্ণবের এমন আচরণে মায়া খুবই অবাক হয়, তবে মনে মনে বলল, তোমার মেসেজের উত্তর দেবার দায় আমার নেই। তাছাড়া আমি তো কোনোদিনও তোমাকে বলিনি যে ভালোবাসি। তুমি মনে মনে মন কলা খেলে আমার কিছুই করার নেই। এর মাঝে আবির ডাক্তার নিয়ে কেবিনে আসে। জিন্নাতুন নেসাকে ডাক্তার সাহেব আর একবার দেখলেন। দেশের একটা নামকরা কোম্পানির মালিক জিন্নাতুন নেসা। ডাক্তাররাও ওনার ক্ষেত্রে খুব সিরিয়াস। জিন্নাতুন নেসাকে নিয়ে সবাই বাড়ির পথে রওনা দেয়। এভার কেয়ার হসপিটাল থেকে বাসায় পৌঁছাতে ওদের খুব বেশি সময় লাগে না। মোবারক মিয়া সবার আগে গাড়ি থেকে নেমে যায়, তারপর গাড়ির দরজা খুলে দেয়। মায়া জিন্নাতুন নেসাকে গাড়ি থেকে ধরে নামায়। ততক্ষণে লাইলি চলে এসেছে। জিন্নাতুন নেসাকে ধরে আস্তে আস্তে ঘরে নিয়ে যায়। মায়াও ওনার পিছু পিছু ঘরে চলে যায়। আবির অর্ণবের দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়, একসাথে ডিনার করে ফেলি। অর্ণব মাথা নাড়িয়ে গেস্ট রুমে চলে যায়। মায়া দুলাল মিয়াকে টেবিলে খাবার দিতে বলে। এর মাঝে সবাই ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে রাতের খাবার খেয়ে নেয়। মায়া আজ খুব ক্লান্ত। দ্রুত রুমে এসে ঘুমিয়ে পড়ে। নিকোটিনের গন্ধে ওর ঘুম ভেঙে যায়। প্রথম ওর ধাতস্থ হতে সময় লাগে। কিছুক্ষণ পর তাকিয়ে দেখে পাশে আবির নেই, রুমের কোথাও আবির নেই। দেয়াল ঘড়িটা ঢং ঢং করে বেজে রাত 2টো বাজার সংকেত জানান দিচ্ছে। বিছানা থেকে নেমে মায়া ব্যালকনিতে আবিরকে খুঁজতে যায়। ওদের বাড়িটা ডুপ্লেক্স হওয়াতে ছাদে কারো ছায়াও ব্যালকনিতে থেকে দেখতে পায়। তবে শরীর অবয়ব বলছে এ আবির নয়। তাছাড়া আবিরের সিগারেটের নেশাও দেখেনি। এক আধবার বিয়ার খেতে দেখেছে, তবে মায়া নিষেধ করার পর আবিরকে সেগুলো ছুঁতে দেখেনি। অর্ণবকে ও ভার্সিটিতে সিগারেট খেতে দেখেছে। এ তো রাতে অর্ণব কেন ছাদে বসে সিগারেট ফুঁকছে? মায়া আবিরকে খুঁজতে নিজের রুমের দরজা খুলে উকি দেয়। স্টাডি রুমের লাইট জ্বালানো রয়েছে। সিঁড়ি দিয়ে মায়া আস্তে আস্তে নিচে নেমে আসে।
স্টাডি রুমের দরজা খুলে দেখে আবির বই পড়ছে। মায়া ওর চোখের চশমাটা খুলে রেখে দেয়, বইটা বন্ধ করে বলল, ঘুমোবে না?